প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব বর্ণা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় থেকে প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা নামে যে পড়াটি রয়েছে ওই পড়ার থেকে আজকের আমরা পার্ট 12 ক্লাস নিয়ে এলাম। ঠিক আছে, এটা আমার 12 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখেছো অবশ্যই দেখে নেবে। আর আজকের আমরা এই অধ্যায় এই ক্লাসে মহাকাশে যেতে হলে এই সম্পর্কে পড়া আরম্ভ করছি। তারপরে পড়বো যেটা মহাকাশ যাত্রা ও রকেট, এই সম্পর্কে আমি পড়াবো তোমাদেরকে। আর তারপরে যেটা আমরা পড়বো, ঠিক আছে, সেটা হচ্ছে কি স্পেস স্টেশন, এই সম্পর্কে পড়বো। তারপরে কৃত্রিম উপগ্রহ, এই সম্পর্কে পড়বো। তারপরে মহাকাশ গবেষণায় ভারত, এই সম্পর্কে আজকের আমাদের পড়া হবে। এই জিনিসগুলো পড়া হবে। তো তোমরা তোমাদের স্কুল থেকে যে ভূগোল বইটা দিয়েছে ওটা বের করে বসো তোমাদের সামনে এবং কাছে একটি পেন্সিল নিয়ে বসো। যে যে লাইনগুলো দাগাতে বলবো তোমরা দাগাবে। আর আমাদের এই প্রথম অধ্যায় পড়া হয়ে গেলে তোমাদের যা যা প্রশ্ন হবে আমি নিয়ে আসবো, তার একটা আলাদা করে পার্ট বাই পার্ট ক্লাস করে দেবো পৃষ্ঠার ওয়াইজ নাম্বার দিয়ে। ঠিক আছে, সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। আর এর আগে তোমাদের যে এই সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আমি সলভ করে দিয়েছি, না দেখে থাকলে তোমরা দেখে নেবে। আজ আমরা পার্ট 12 ক্লাস করছি। চলো শুরু করছি। দেখো কি বলা রয়েছে। ফার্স্ট, মহাকাশে যেতে হলে কি বলা রয়েছে, পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। এর থেকে একটা প্রশ্ন হয়, এই লাইনটা এরকম দাগাও। এই জন্য বলছি তোমরা পেন্সিল নিয়ে বসো। ঠিক আছে, তাহলে পৃথিবীর জনসংখ্যা কত? 700 কোটি। ভবিষ্যৎ মানুষ শুধু পৃথিবীতেই নয়, হয়তো বসবাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে। এর থেকে কি বোঝা গেল? শুধু যে পৃথিবীতে মানুষ এখন বসবাস করছে, ভবিষ্যতে কিন্তু মানুষ শুধু যে পৃথিবীতে বসবাস করবে তা কিন্তু নয়। ভবিষ্যতে মানুষ হচ্ছে চাঁদে বসবাস করতে পারে কিংবা হচ্ছে মঙ্গলেও বসবাস করতে পারে, মঙ্গল গ্রহে। ঠিক আছে, এর আগের ক্লাসগুলোতে আমরা মঙ্গল গ্রহ কেমন, মঙ্গল গ্রহ কীরকম দেখতে, তার আকার কেমন বা সেটাকে কি রঙের, এই সম্পর্কে যাবতীয় আলোচনা করেছি। আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো, হয়তো তুমিও কোনো দিন রকেটে চড়ে পাড়ি দেবে মহাশূন্যে। তাহলে মহাশূন্য মানে কি? মহা আকাশের কথা বলা হয়েছে। মহাকাশে যাওয়া হয় কিসে করে? রকেটে করে। ঠিক আছে, তো এখান থেকে যে লাইনটা ইম্পর্টেন্ট সেটা আছে এইটুকু, যে পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। তো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে পৃথিবীর জনসংখ্যা ড্যাশ, তোমাকে লিখতে হবে ওই ড্যাশের ঘরে 700 কোটি বলে লিখতে হবে। ঠিক আছে, 700 কোটি বলে লিখতে হবে। তো তারপরে দেখো, নেক্সট আমরা মহাকাশ যাত্রা ও রকেট এই সম্পর্কে পড়ব। কি বলা রয়েছে দেখো, একটা পাথরের ওপরের দিকে, একটা পাথরকে ওপরের দিকে আর কি ছুঁড়ে দিলে পৃথিবীর টানে সেটা সবসময় নিচের দিকে পড়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো, পৃথিবীর এই মাধ্যাকর্ষণ ছাড়িয়ে মহাশূন্যে যাওয়া সহজ কথা নয়। এর জন্য চাই এমন এক যান যার পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে ছড়িয়ে মহাশূন্যে পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে। ঠিক আছে, তাহলে কি হলো, একটা যদি ইট বা পাথর বা কোনো একটা বস্তুকে যদি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় তা কিন্তু নিচে চলে আসে। কেন বলো তো? সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টানে। তো পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, এর থেকে আমরা বুঝলাম বা প্রমাণ পেলাম। তো এই যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে যাওয়াটা মহাকাশে, ঠিক আছে, পৃথিবী থেকে যাওয়াটা মহাকাশে এতটাও সহজ নয়। কি করতে হবে আমাদের? না, আমাদের এমন একটা জিনিস আবিষ্কার করতে হবে যেটা কি নাকি এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে ছাড়িয়ে আমাদেরকে মহাকাশে নিয়ে যেতে পারে। এটাই বলা রয়েছে এখানে। ঠিক আছে, এর জন্য চাই এমন একটা যান। যান মানে এখানে কি, যেতে করে আমরা মহাকাশে যাব। ঠিক আছে, সেটাই হচ্ছে যান। তারপরে দেখো কি বলা রয়েছে, পৌঁছানোর ক্ষমতা ও গতি থাকবে আর কি। তারপরে দেখো কি বলা রয়েছে, দেখো রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে পাড়ি দিতে পারে। তাহলে কি হলো, তাহলে বিজ্ঞান এর থেকে কি আবিষ্কার করলো? রকেট। রকেট কি করে না, এই পৃথিবী যে মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে ছাড়িয়ে আমাদেরকে মহাশূন্যে নিয়ে যেতে পারবে। সেটাই আবিষ্কার করা হয়েছে বা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। সেতে করেই এবারে কীরকম যাওয়া হবে সেই সম্পর্কে বলেছে। দেখো, শক্তিশালী ইঞ্জিনে প্রবল ধাক্কায় উপরের দিকে ওঠে আর বিপরীত দিকে প্রচণ্ড বেগে বেরিয়ে আসা জ্বালানি, অর্থাৎ যা কিনা এই জ্বালানির মধ্যে থাকে পোড়ানো ধোঁয়া। মহাকাশে যাওয়ার পোশাককে বলে। তাহলে এখানে তোমাদের একটু বোঝার রয়েছে, শক্তিশালী ইঞ্জিন এর সাহায্যেই কিন্তু রকেটটা চলে। ঠিক আছে,
যা কিনা কিভাবে ওপরের দিকে যায়, মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাকাশে কীভাবে যায় ওপরের দিকে। দেখো এই যে ইঞ্জিনটা চলছে তা কিন্তু প্রবল ধাক্কা দিচ্ছে এবং ওপরের দিকে উঠে যাচ্ছে। আর বিপরীত দিকে অর্থাৎ রকেটের পেছনের দিকে এইখানটায় দেখো একটা আগুন আর ধোঁয়া, ঠিক আছে, প্রচণ্ড বেগে বেরিয়ে আসে জ্বালানি পোড়ানো ধোঁয়া। তাহলে এই যে জ্বালানি, রকেটের যে তেল সেটাকে জ্বালানি বলা হচ্ছে, সেইটা পুড়ছে, ঠিক আছে, এবং তার সঙ্গে ধোঁয়া আগুন এগুলো বেরিয়ে আসছে আর রকেটটা কি করছে, মহাশূন্যের দিকে পাড়ি দিচ্ছে ওপরের দিকে। তারপর দেখো মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। তাহলে এখান থেকে এই লাইনটা দেখাও, মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। তাহলে তোমাকে যদি বলে স্পেস স্যুট কি, বলবে মহাকাশে যেতে হলেই যে পোশাক পরিধান করতে হয় বা পরতে হয়, পরিধান করতে হয় এটা তোমরা লিখতে পারো, বা পরিধান করা ছাড়া এছাড়াও লিখতে পারো পরতে হয়, সেটা হচ্ছে স্পেস স্যুট, বা মহাকাশে যাওয়ার পোশাক হচ্ছে স্পেস স্যুট। এভাবেই তোমরাও সহজভাবে লিখতে পারো। এই লাইনটার থেকে এইরকমই প্রশ্ন হয়, তোমরা এই লাইনটা দেখাও। তারপর দেখো ভেতরে হাওয়া ভরা থাকে এমনভাবে তৈরি যাতে মহাকাশে কোনো রশ্মি কোনো ক্ষতি না করতে পারে। তাহলে স্পেস স্যুটের মধ্যে কি ভরা থাকে, হাওয়া ভরা থাকে। আর কেন ভরা থাকে না, যাতে মহাকাশে যে বিভিন্ন রকমের রশ্মিগুলো রয়েছে তা যাতে না কোনো ক্ষতি করতে না পারে, ঠিক আছে। তো এই লাইনগুলো দাগাও, মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট, এটা দাগাবে। ভেতরে ভরা থাকে হাওয়া এমনভাবে তৈরি মহাকাশের মানে এমনভাবে তৈরি আর কি যাতে মহাকাশে কোনো রশ্মি কোনো ক্ষতি না করতে পারে। এই কয়েকটি লাইন তোমরা দাগাও। এখান থেকে এরকমই প্রশ্ন হয়, আমি প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে আসবো। আগে এই প্রথম অধ্যায়টা পড়ানো শেষ করে দিই, তারপর দেখো এবারে আমরা স্পেস শাটল সম্পর্কে পড়ব। স্পেস শাটল কি, দেখো এই বিষয় সম্পর্কে পড়ব। এখান থেকে এইরকমই একটা 2 নম্বরের প্রশ্ন দেয় যে স্পেস শাটল কি, তো এখানে সবগুলো লাইন দাগাবে, এই দুটো লাইনই দাগাবে। দেখো কি বলা রয়েছে, রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। তাহলে উপায় স্পেস শাটল বা মহাকাশ বিমান। তাহলে স্পেস শাটল বা মহাকাশ বিমান কি তোমরা আশা করি জানতে পারলে। তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে স্পেস শাটল কাকে বলে বা স্পেস শাটল কি জিনিস, তখন তুমি বলবে রকেট চড়ে আমরা মহাকাশে যেতে পারি, কিন্তু মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসতে আমাদের লাগে একটি বিমান, সেই বিমানটিকেই বলা হয় স্পেস শাটল বা মহাকাশ বিমান, ঠিক আছে। তো এভাবেই তোমরা উত্তরটা লিখবে, আমি প্রশ্ন উত্তরের ক্লাস যখন নিয়ে আসবো ওখানে প্রশ্ন এবং তার উত্তর লেখা থাকবে, দেখে নেবে। তারপর দেখো কৃত্রিম উপগ্রহ, এই প্রসঙ্গে আমরা পড়ব কৃত্রিম উপগ্রহ কি জিনিস সেই সম্পর্কে পড়বো। দেখো মানুষের তৈরি যন্ত্র যা পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে কৃত্রিম উপগ্রহ কি জিনিস জানলাম না, মানুষের তৈরি এক প্রকারের যন্ত্র যা কি করে না পৃথিবীর চারিদিকে ঘোরে, ঠিক আছে। বহু দেশ মহাদেশ কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। তাহলে বহু দেশ এবং মহাদেশ এরা কি করছে না প্রতিনিয়ত কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে এবং আগে পাঠিয়েছে, তো এই জন্য এখানে এরকম লেখা রয়েছে। তো তোমাকে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে কৃত্রিম উপগ্রহ কি, তুমি বলবে মানুষের তৈরি এক প্রকারের যন্ত্র যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে বা ঘুরে চলেছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চলেছে। এই লাইন এক লাইনই দাগাও তোমরা, ঠিক আছে। তারপর দেখো আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণা এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। এখান থেকে আর এক প্রকার প্রশ্ন দেয় কৃত্রিম উপগ্রহের কাজ কি, ঠিক আছে, কাজ কি তোমাদের এই প্রশ্নটা দেয় যে কৃত্রিম উপগ্রহ কাকে বলে আর কৃত্রিম উপগ্রহের কাজ কি, বা কৃত্রিম উপগ্রহ কি আর কৃত্রিম উপগ্রহের কাজ কি। তুমি বলবে কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি এক প্রকারের যন্ত্র যা পৃথিবীকে প্রদক্ষিণ করছে প্রতিনিয়ত, এভাবে লিখবে কৃত্রিম উপগ্রহ কি এই প্রশ্নটার উত্তর। আর এর কাজ কি তার সঙ্গে এই প্রশ্নটাও দেয়, তো তুমি বলবে কৃত্রিম উপগ্রহের কাজ হলো আবহাওয়ার পূর্বাভাস দেয়া, সমুদ্রের পরিবহন, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা প্রদান ইত্যাদি হচ্ছে কৃত্রিম উপগ্রহের কাজ। তারপরে দেখো মহাকাশ গবেষণায় এই কৃত্রিম উপগ্রহগুলোকে কাজে লাগানো হয়। এবারে এখান থেকে যে কোনো এই কয়েকটি কাজের নাম দিয়ে দেবে, ঠিক আছে। 2012 সালে কিউরিসিটি রোভার মঙ্গলে অবতরণ করে মঙ্গলের মাটি জল আবহাওয়া প্রাণের অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। এখান থেকে এই লাইনগুলো দাগাও, এই লাইনগুলো দাগাও,
আর তার আগে আমি বলে দিয়েছি যে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কোন কোন লাইন দাগাতে হবে। তো তোমরা এই কাজের যে সম্পূর্ণ ভাষাগুলো দাগাবে, অর্থাৎ এই যে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, দুর্যোগের আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণায় কৃত্রিম উপগ্রহকে কাজে লাগানো হয়, এটা কৃত্রিম উপগ্রহের কাজ, এই লাইনগুলো দাগাবে যেখান থেকে দেখিয়েছি। এরপর আমরা 2012 এই যে 2012 সালে সম্পর্কে দেখব। আর পাশে যে ছবিগুলো সেগুলো তোমরা লক্ষ্য করবে, এগুলো কৃত্রিম উপগ্রহের ছবি এটা। আর তার আগে যে ছবিটা এটা আছে এই যে নাসা এই যে স্পেস স্যাটেলাইটটা তৈরি করেছে, এই যে এই যে নাসার যে স্পেস স্যাটেলাইট, ঠিক আছে। দেখো নাসার ফুল ফর্ম কি তোমাদের পরীক্ষায় আসে, দেখো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা, ঠিক আছে। স্যাটেলাইট এইটা কলম্বিয়া, নাসার স্পেস স্যাটেলাইটের নাম কি কলম্বিয়া। তো তারপর দেখো নেক্সট আমরা এখান থেকে পড়ব 2012 সালে কিউরিসিটি রোভার্স মঙ্গলে অবতরণ করে মঙ্গলের মাটি, জল, আবহাওয়া এবং তার প্রাণের অস্তিত্ব সম্পর্কে গবেষণা করেছিল। এর মুখ্য উদ্দেশ্য ছিল, তো তোমাদের এখান থেকে একটি প্রশ্ন দেয় যে কিউরিসিটি রোভার কত সালে মঙ্গলে অবতরণ করে, এর কাজ কি ছিল। তোমাকে বলতে হবে 2012 সালে কিউরিসিটি রোভার মঙ্গলে অবতরণ করে বা নেমেছিল, এর কাজ ছিল বা এর কাজ হলো, এভাবেও লিখতে পারো, যেহেতু তোমাদেরকে বলবে কাজ লেখো, তো এর কাজ হলো সেরকম বললে তোমরা বলবে, কিংবা এর কাজ ছিল, বা যদি বলে যে এর কাজ কি ছিল এরকমও যদি বলে তখন তার পরিপ্রেক্ষিতে এটাই লিখবে যে মঙ্গলের মাটি, জল, আবহাওয়া ও প্রাণের অস্তিত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা বা গবেষণা করা। তো এই লাইনগুলো সবগুলো তোমরা দাগাবে। তারপরে দেখো মঙ্গলের প্রাণের অস্তিত্ব ও অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করো। এবারে তোমাদেরকে কিছু করতে বলেছে। এখানে দেখো কি বলা রয়েছে, মহাকাশ গবেষণা, এই মহাকাশ গবেষণায় ভারতের অবদান, তার জন্য দেখো মহাকাশ গবেষণায় ভারত এভাবেই লেখা রয়েছে। ইসরো, দেখো ভারতের মহাকাশ গবেষণাগার সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। ইসরোর ফুল ফর্ম কি বলতো, আমি একটু আগে তোমাদেরকে নাসার ফুল ফর্ম বলেছিলাম, এখানে ইসরোর ফুল ফর্ম দেওয়া রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। আর এই যে ইসরো এটা আমাদের ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র। আর নাসা, আমি যে একটু আগে নাসার ফুল ফর্মটা বলেছিলাম, এটা কিন্তু হচ্ছে আমেরিকাতে অবস্থিত, ঠিক আছে। তো নাসার ফুল ফর্মটা আমি বলে দিয়েছিলাম, তোমরা না শুনলে আবারও বলছি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। আর ইসরো আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ওকে। তো এটা কোথায় অবস্থিত এখানেই লেখা রয়েছে। আর এই ইসরোর নামটা কিভাবে এলো এটাও লেখা রয়েছে, দেখো বলছি, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো মানে কি, ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র, বোঝা গেল আমি যেমনটা বলেছিলাম। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, তাহলে এখান থেকে এই লাইনটা দাগাও, এই লাইনটাও দাগাবে, এই লাইন, এখানে সমস্ত লাইন দাগাবে, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি, তুমি বলবে আর্যভট্ট। এছাড়া ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট ইত্যাদি হচ্ছে ভারতের, এগুলো প্রথমের দফায় পড়ে কৃত্রিম উপগ্রহের, কিন্তু সর্বপ্রথম আর্যভট্ট, তো সেদিক দিয়ে এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো এই প্রশ্নটা তোমাদের আসে প্রত্যেক বছর পরীক্ষায়, ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, তোমাকে যদি বলে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি আর ইনি কত সালে মহাকাশে গিয়েছিলেন, তুমি বলবে ভারতের প্রথম মহাকাশচারী হলো রাকেশ শর্মা, ইনি 1984 সালে ভারতে হচ্ছে গিয়ে মানে ভারতের তরফ থেকে মহাকাশে গিয়েছিলেন 1984 সালে, ঠিক আছে। তারপরে দেখো চন্দ্রযান 1 এই সম্পর্কে দেওয়া রয়েছে। আর এখন তো আমরা 2024 সালে পড়াশোনা করছি, এখন তোমরা এই ক্লাসটা দেখছো, কিছুদিন আগে আমাদের চন্দ্রযান 3 সফল হয়েছে, আশা করি তোমরা শুনেছো। তো দেখো এখানে আমরা চন্দ্রযান 1 সম্পর্কে পড়ব, মানে চন্দ্রযান 1-এর পর চন্দ্রযান 2 এটা লঞ্চ হয়েছিল, ঠিক আছে। তো চন্দ্রযান 2 লঞ্চ হয়েছিল, চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল, 2 সফল হয়নি, 3 সফল হয়েছে, ঠিক আছে, দক্ষিণ মেরুতে নামার উদ্দেশ্যে, চাঁদের দক্ষিণ মেরুতে, ঠিক আছে। তো যাই হোক দেখো চন্দ্রযান 1 সম্পর্কে তোমাদের এখানে কি বলা রয়েছে দেখে নাও। চন্দ্রযান 1 ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদ অবতরণ, ঠিক আছে। তাহলে কি হলো, চন্দ্রযানের কাজ কি ছিল, চাঁদে অবতরণ। চন্দ্রযান 1-এর কাজ ছিল 2008 সালে এই মিশনটা করা হয়েছিল, এগুলোকে মিশন বলা হয়, ঠিক আছে।
এরপরের দিন আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে চন্দ্রগ্রহণ সম্পর্কে পড়াবো, অর্থাৎ চন্দ্রগ্রহণ কিভাবে হয় না হয় সেই সম্পর্কে বলবো। মহাকাশচারীদের সম্পর্কে বলবো, আমি যে এই মহাকাশচারী যেমন রাকেশ শর্মা গিয়েছিল, সেই রাকেশ শর্মা সম্পর্কে এখানে কিছু বলা রয়েছে। ঠিক আছে, এনারা কিভাবে চাঁদে গিয়েছিল, কিভাবে সেখানে পরীক্ষা নিরীক্ষা করেছিল, কিভাবে থেকেছিল বা মুন ওয়াক করেছিল কিভাবে, বা স্পেস ওয়াক করেছিল কিভাবে, সেই সম্পর্কে লেখা রয়েছে। ইত্যাদি সম্পর্কে আমি বলবো বা পড়াবো। আর চাঁদে যারা রয়েছে তারা এখন স্পেস স্টেশনের মধ্যে, মহাকাশে যারা রয়েছে তারা কিভাবে থাকছে না থাকছে, এগুলো সম্পর্কে তোমাদের পড়া রয়েছে ডিটেলস বিস্তারিতভাবে আমি পড়াবো। ঠিক আছে, পরপর করে ক্লাসগুলো বেরোবে। আর তোমাদের এই প্রথম অধ্যায়টা পড়া হয়ে গেলে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের একটা আলাদাভাবে ক্লাস বের করবো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে। ঠিক আছে, পেজ ওয়াইজ। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশনে সেভ রাখবে।